কি খ্যাত, গায়ের শার্টটাও দেখেছিস? মনে হয় কয়দিন ধরে কাচে না। আর দেখ চুলগুলো দেখ, মনে হয় যেন পাখির বাসা, দেখলেই বমি চলে আসে। ফারিয়ার কথা শুনে চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে নেহা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। দেখে কাঁধে ময়লা আংশিক ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে কালো প্যান্টের সাদা একটা ময়লা শার্ট গায়ে দিয়ে একটা ছেলে ভার্সিটির দিকে এগিয়ে আসছে। চুলগুলো আতেল মার্কা করে রাখা, কোনো দিকে ছেলেটা তাকাচ্ছে না, একদম সামনের দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছে। নীলা ফারিয়ার দিকে রাগী দৃষ্টিতে বলে, ছেলেটার নাম জানিস তোরা? না রে। ওর নাম আবির, গ্রাম থেকে এসেছে আর আমাদের বাড়িতেই থাকে রে। কি? ফারিয়া, তিন্নি, নাইম, সোহেল, আরিফ সবাই একসাথে চিৎকার করে নেহার দিকে তাকায়। নেহা লজ্জায় মাথাটা নিচু করে ফেলে, কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, ওর জন্যই এ কয়দিন ভার্সিটিতে আসিনি রে, কারণ বাবা ওর সাথেই ভার্সিটিতে আসার জন্য বলে, আর তাই রাগ করে কয়েকদিন আসেনি। অবশ্য ছেলেটা আমার সাথে কথাও বলেনি কোনোদিন, থাকে ছাদের চিলেকোঠায়। মাও তাকে সহ্য করতে পারে না, একমাত্র বাবা তাকে একটু কেয়ার করে। তুই সরাসরি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে পারিস না? চেষ্টা করছি, কিন্তু ছেলেটা যাবে না রে। সবাই চুপ হয়ে যায়। শহরের সবাই জানে আবির ছেলেটা গ্রাম থেকে এসেছে আর ঢাকা ভার্সিটিতে পড়ছে। আর নেহা হলো শহরের সবচেয়ে ধনী পরিবারের একটা মেয়ে, দেখতে যথেষ্ট সুন্দরী, দুধে আলতা গায়ের রং, যেন হলুদ মেঘলা বলয়ে বেষ্টিত সারা অঙ্গ, মাথায় বেখেয়ালি কেশরগুলো চকচকে কালো, যেন রৌদ্রের আবরণে সিল্কি মলেম তৈরি হয়। নেহার স্টাইলও সবার থেকে আলাদা, প্রতিদিন নতুন ড্রেস আপে ভার্সিটিতে গাড়ি নিয়ে আসে। কথা বলা, হাঁটা চলা, চেহারা সব দিক দিয়েই নেহা পারফেক্ট। সাথে তার বন্ধু বান্ধবগুলো বড়লোক হওয়াতেও কম যায় না, তারাও নেহার মতোই করেই আসে। তবে নেহা ওদের আইকন। গত কয়েকদিন ভার্সিটিতে নেহার না আসাতে আবির নামের নতুন ছেলেটি আবির্ভাবের খবর বান্ধবীকে কেউ দিতে পারেনি। অবশ্য নেহা ভার্সিটিতে না আসার কারণ এই খ্যাতমার্কা ছেলেটাই। নেহার বাবা শাফিক সাহেবকে নাকি ছেলেটা কোনো এক ছিনতাইকারীদের কবল থেকে বাঁচিয়েছিল বলে, আর ছেলেটার থাকার জায়গা নেই বলে শাফিক সাহেব ধরে নিয়ে এসেছে নেহাদের বাড়িতেই। তবে আবির ছেলেটা কেবল চিলে করে থাকতে পারবে, আর ধরুন শাফিক সাহেব কোনো ভাড়া নেবেন না। তবুও সায়লা বেগম মানে নেহার মায়ের আপত্তি শতগুণ, সাথে নেহার আপত্তিও কি কম যায়? আবির ছেলেটা ক্যাম্পাসে এসে রঙ্গন ফুল গাছের নিচে বসে থাকা বাদাম বিক্রেতার পাশে এসে বসে। দূর থেকে নেহা তাদের বন্ধুগুলো সেই দিকে তাকিয়ে আছে। দেখ দেখ কি গিয়ে রে, একদম খ্যাত তো খ্যাতি। এত ডিসকাস্টিং একটা ছেলে আমাদের ক্লাসে পড়ে, ওর সাথে ক্লাস করতে যে কতটা খারাপ লাগে তোকে কি বলবো নেহা। কেউ ওর পাশে বসে না, আর ছেলেটা সোজা পেছনের বেঞ্চে খালি থাকে, কারণ ওর আশেপাশেও কেউ থাকতে চায় না। আচ্ছা বাদ দে, ছেলেটাকে ভার্সিটি থেকে তাড়াতে হবে, আর আমাদের বাড়ি থেকেও চল প্ল্যান করে ফেলি। তাই করি। ওরা আবিরকে তাড়ানোর জন্য নানা রকম প্ল্যান করতে থাকে, আর আবির বাদাম বিক্রি করার ছেলের সাথে বসে বসে হেসে হেসে গল্প করছে। আবিরের দাঁত হলুদ, দেখে মনে হয় যেন কয়েকদিন দাঁত মাজে না। এটা দেখে বাদামওয়ালা মিন্নু বলে, ভাইজান, আন্নের দাঁত এরম হলুদ কেন? আবির আংশিক ছেঁড়া ব্যাগ থেকে ইংরেজি নোবেল গঠিত বই বের করে পড়ছিল। মিন্নুর কথা শুনে খানিকটা ভ্রু কুচকে তাকিয়ে বইটা বন্ধ করে হেসে দেয়। ঠিক তখনই মিন্নু বলে ওঠে, ভাইজান, আন্নের দাঁতগুলান হলুদ হইলেও আন্নের মুচকি হাসিটা কিন্তু ফাইন লাগে। আবির আরো মুচকি হাসে। আবির কয়েক মিনিট শব্দ ছাড়া হেসে নেয়, তারপর হাসি থামিয়ে বলে, আমার মাও বলতো আমায় মুচকি হাসলে নাকি সুন্দর দেখায়, আর দাঁত হলুদ হওয়ার কারণ আমি দাঁত মাজি না। কেন ভাইজান, দাঁত মাজেন না কেন? তুই দেখছিস কুকুরগুলো কেমন হাড় খেতে পারে, শক্ত হাড় খায় কি করে চিবিয়ে, দেখছিস? ওরা কি দাঁত মাজে? না গো ভাইজান, ওরা কেমনে মাজবে? তাহলে ওদের দাঁত শক্ত দেখছিস? দাঁত মাজে নাই বলে দাঁত শক্ত, আর তাই হাড়গুলো চিবিয়ে খেতে পারে।
হুম, ঠিক কইছেন ভাইজান, আমিও তাইলে দাঁত মাজুম না আর। আবির গাছের সাথে হেলান দিয়ে একটু শব্দ করে হাসে মিন্নুর কথা শুনে। মিন্নুর বয়স কত আর হবে, এই 7-8 বছর। পা পঙ্গু, বাবা একজন মাতাল, একটা বড় বোন আছে। মিন্নুর থেকে আবির শুনেছে তার বড় বোনের নাম নাকি রেনু। রোজ ভোর রাতে অনেক টাকা নিয়ে রেনু আপা বাড়িতে আসে। মিন্নু সারা রাত জেগে থাকে তার আপার জন্য। সেদিন মিন্নুর সাথে আবিরের অনেক কথা হয়। সেদিন মিন্নু বলেছিল, জানেন ভাইজান, আমার আপা না রোজ মেলা টাকা নিয়ে আসে, আর আমি প্রতিদিন জায়গা দেখি আপার মুখটা কেমন শুকনা থাকে, মাঝে মাঝে কান্না করে। আমার আপা আপারে জিগাইলে কয়, তুই এসব বুঝবি না। আচ্ছা ভাইজান, আমার আপার মুখটা এমন শুকনা লাগে কেন? কেন তাকে আমি হাসতে দেখবার পারি না ভাইজান? আপার লগে আমার ঘুরতে ভালো লাগে, কিন্তু আপা দিনে ঘুমায়, সন্ধ্যায় আমি যাইবার আগে বার হয়ে চলে যাই, আবার ভোরে আসে। কেন ভাইজান, এরম কেন হয়? মিন্নুর কথায় আবির সেদিন কোনো উত্তর দেয়নি। আবিরের বন্ধু বলতে তেমন কেউ নেই, আর এইদিকে মিন্নুর সাথে বস্তির কোনো ছেলে মেয়ে মেশে না। তাই প্রথম যেদিন আবির ভার্সিটিতে এসে এই গাছের নিচে বসে বই পড়ছিল, তখনই মিন্নু এসে তাকে বাদাম দিতে চায়। আবির মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হেসে দু একটা কথা বলতে বলতে একসময় অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে মিন্নুর পকেটে 50 টাকা গুঁজে দিয়ে বাদামের গামলা থেকে ছোট্ট একটি মুঠোয় কয়েকটা বাদাম নিয়ে বলে, তুই রোজ দাঁত মাজবি গাধা, কারণ তারা পশু আর তুই মানুষ, মানুষদের দাঁত মাজতে হয়। নে বাদাম খা, আমি দিলাম, নে খা আর বিক্রি কর, কত হয় জানাবি। আবির কথাগুলো বলে কয়েকটা পা বাড়াতেই একটু জোরে মিন্নু বলে ওঠে, ভাইজান, আপনি কি তাইলে পশু? আবির চোখটা বন্ধ করে ফর্সা মুখের রাগে প্রতিচ্ছবি ফুটে ওঠে। ভিতরে থাকা অন্য একটি মানুষ তার মধ্যে অকারণে যেন জেগে উঠতে থাকে, কারণ এই পশু শব্দের সাথে আবির ছেলেটার অনেক কিছু জড়িয়ে আছে। বলা যায় এক ঝলসানো অতীত, যেখানে পশুত্বটাই রক্তের গন্ধে বিষাদিত। আবির ঘুরে মুচকি হেসে হনহন করে হেঁটে ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাসের কাছে আসতেই কে যেন ব্যাগটা টেনে ধরে। ঘুরে তাকিয়ে দেখে একটা মেয়ে। আবির চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আবিরকে দেখেই সবাই নাক মুখ ছিটকে মুখ ঢেকে নেয়। আবির সবার দিকে তাকিয়ে মুচকি হেসে এক হাসি দেয়। আবিরকে দেখে সবাই ভাবছে কোনো সারগাদা থেকে উঠে এসেছে সে, কেমন যেন বটকা গন্ধ তার গা থেকে। তাই সবাই সেই গন্ধটা যেন না পায়, তাই নাক ঢেকে রেখেছে। আপনি ক্লাসে যাবেন না? আবির কথা বলেনি, কোনো রকম তড়িঘড়ি করে ক্লাসের দিকে প্রবেশ করে। সবাই আবিরকে দেখে দূরে সরে যেতে থাকে। আবির কোনো কথা না বলে একদম শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ে। ক্লাসের সবাই ওর দিকে তাকাচ্ছে। সে স্মার্ট হয়ে এসেছে তার জন্য নয়, সে যে এমন খ্যাত এটা দেখার জন্যই সবাই তার দিকে তাকাচ্ছে। তবে আবিরের মেধা সবার থেকে অনেক গুণে বেশি। এই কারণেই সে মাত্র 10 দিনে স্যারদের কাছে বেশ পরিচিতি লাভ করেছে। আচ্ছা নেহা, আজ যদি ব্রেক টাইমে আমরা ওকে নিয়ে একটু মজা করি, কেমন হবে? কেমন মজা? ওই ধর তিশা গিয়ে ওকে দাঁড় করিয়ে কথা বলবে, সোহেল গিয়ে ওর বসার জায়গাতে চুনকাম লাগিয়ে দেবে। গ্রেট আইডিয়া, তাহলে চল এটা করা যাক। হুম। কয়েকটা ক্লাস শেষ করে ব্রেক টাইম আসে। আবির বসা থেকে উঠে চলে আসবে ঠিক তখনই তিশা নামের মেয়েটা 3 হাত দূর থেকে মুখে রুমাল বেঁধে বলে, এই ছেলে উঠে দাঁড়াও বলছি, আপনি বলে আপনার জন্য কি সবার কাছ থেকে টাকা তুলবো? আবির তিশার ঝাড়ি শুনে উঠে দাঁড়ায়, আর ঠিক তখনই সোহেল পিছন থেকে এসে অনেকগুলি চুইংগাম লাগিয়ে পালিয়ে যায়। আবির দাঁড়িয়ে বলে, কেন? আপনার গায়ে যে দুর্গন্ধ আর শার্টটা যে ময়লা, এতে করে তো ক্লাস করা যায় না। নতুন কাপড় কিনে দেব? নতুন কাপড় লাগবে না। আবির কথাটা বলে বেঞ্চে বসে পড়ে। সবাই হো করে হাসতে থাকে। আবির সবাইকে মনে মনে পাগল বলে বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে পড়ে। তারপর ক্লাসে স্যার চলে আসে। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানায়, কিন্তু যখনই আবির উঠে দাঁড়ায় ঠিক তখনই বেমানান শব্দ শুনতে পায়। কেবল আবির নয়, নেহা, তিন্নি, নাইম, তিশা, সোহেল, আরিফ, বলতে গেলে সবাই শুনতে পায় শব্দটা। আর এটা শুনেই
নেহারা জোরেই হেসে ওঠে। আবির একটু পেছন ঘুরে তাকায়, সে দেখে তার প্যান্টের কিছুটা অংশ বেঞ্চে লেগে আছে চুইংগামের সাথে। নিলয় সাথে সাথেই বসে যায়। কেমন যেন তার গলাটা ধরে আসতে থাকে, চোখ যেন ঝাপসা হতে থাকে। বরাবর বারবার উচ্চপদস্থ মানুষের দিকে আবির তাকায়। গরিব বলে সবাই তাকে নিয়ে মজা করছে, কিন্তু সে কিছু বলছে না। চুপচাপ বেঞ্চে মাথাটা দিয়ে মুখটা নিচু করে শুয়ে পড়ে। এদিকে স্যার তার টপিক নিয়ে নানা রকম কথা বলতে থাকে। একসময় স্যার সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, পুরুষেরা বলে থাকে নারীরা অহংকারী। কেন অহংকারী? কারণ নারীরা সৌন্দর্যের প্রতীক। তারা তাদের সৌন্দর্যের কারণে অহংকারী হয়। আর এই অহংকারটা দেখাই কেবল ছেলেদের কাছেই। কথাটা কি ঠিক? স্যারের কথা শেষ হতেই ক্লাসের ছেলেগুলো সবাই স্যারের সাথে সহমত করে মেয়েদের অনেক কিছুই বলতে থাকে। একসময় ভার্সিটির সবচাইতে সুন্দর মেয়ে নেহা বলে ওঠে, জি স্যার, মেয়েরা অহংকারী, কারণ মেয়ে মানেই মা, মেয়ে মানেই বোন, মেয়ে মানেই একটা সংসার টিকিয়ে রাখার অদম্য ঢাল। মেয়েরা পছন্দ না হলে ছেলেদের প্রপোজালে রাজি হয় না, কারণ মেয়েরা চায় না কারো মন নিয়ে খেলতে চায় না, কারণ জোর করে প্রেম হয় না। যখন ছেলেটা জানতে পারবে মেয়েটা তাকে পছন্দ করে না, তখন মনে একটু হলেও কষ্ট পাবে। ফলে রিলেশনে শান্তি আসবে না, কেউ ভালো থাকতে পারবে না। হয়তো ছেলেরা এখন বলবে এত অহংকারের কারণে মেয়েদের কপালে দেখতে খারাপ বর জোটে। হ্যাঁ জোটে, কারণ মেয়েরা পারে না বাবা মায়ের অবাধ্য হতে। ছেলেদের পছন্দ না হলেও রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু মেয়েরা তা পারে না। যদি কেউ বের হয়, সমাজ তাদের মেনে নেয় না, উল্টা কথা শোনায়। তাই আমরা অহংকারী। পুরো ক্লাসটা এখন ঠান্ডা হয়ে গেছে নেহার কথা শুনে। সবাই নেহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। স্যারও বেশ অবাক হয়ে চেয়ে আছে তার দিকে। নেহা বেঞ্চে বসে রিল্যাক্স করতে স্যার বলে, ছেলেরা চুপ কেন? তোমাদের কথার ভিত্তিতে আমরা অনেক কিছু শিখতে পারবো। ছেলেরা কিছু বলো, নাকি মেয়েরাই জিতে যাবে? কেউ কোনো কথা বলছে না। স্যার উদাস দৃষ্টিতে প্রত্যেকটা ছেলের দিকে তাকায়। স্যারের চোখ আটকে যায় পেছনে বসা বেঞ্চে শুয়ে থাকা একটা ছেলের দিকে। স্বভাব মতোই স্যার চোখ ছুঁড়ে মারে ছেলেটার দিকে। পেছনে বসা আবির লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পেছনে প্যান্ট যেখানে ছিঁড়ে গেছে সেখানে হাত দিয়ে দাঁড়ায়। সবাই হো করে হাসতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়। স্যার বলে, এই যে বেয়াদব, স্যার যে এতক্ষণ ক্লাসে ছিল, তুমি কি জানো? জি। রাতে কি চুরি করতে যাও তুমি? কাপড় চোপড় দেখে তো তাই মনে হচ্ছে। কাপড়গুলো কি কাচো না? এত ময়লা বাঁধিয়ে রেখেছো কেন? আর এগুলো কি ধরনের পোশাক? ব্যাগটাও তো ছেঁড়া। সহপাঠীদের কি দেখো না কত স্মার্ট হয়ে ক্লাসে আছে? কোথা থেকে এসেছো? বেয়াদবের মতো ক্লাসে পড়ে পড়ে ঘুমাচ্ছ? ফাজিল ছেলে কোথাকার। স্যারের অপমানে আবির আরো মাথাটা নিচু করে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেলতে যেও যেন পারে না। সবকিছু আবারও কেমন যেন ঘোলাটে লাগছে। বারবার মনে হতে থাকে ওর, যেখানে বড়লোকি জীবনযাপনের অধিক্য, সেখানে গ্রাম থেকে আসা গরিব ছেলেটার কোনো মূল্য নেই। স্যারের কথাগুলো শুনে ক্লাসের সবাই উচ্চস্বরে হাসতে থাকে। স্যারও একটু হাসলেন। আবিরকে আবার স্যার বলতে থাকে, বেয়াদব ছেলে, নাম কি তোমার? জি আবির, আবির হাসান নি। থাক থাক, আর বলতে হবে না। নামটাই খালি ভদ্র, আর চেহারাটা দেখো, ময়লার গোডাউন। তা বাবা আবির, এতক্ষণ ক্লাসে কোন বিষয়ে কথা হচ্ছিল তুমি জানো? জানবে কি করে? পড়ে পড়ে তো তুমি ঘুমাচ্ছিলে। ধুর, এই ছেলেটা থাকলে আমি কখনোই ক্লাসে নিতে আসবো না। গেলাম আমি। স্যার যাবেন না। স্যার সবার কথা উপেক্ষা করে চলে যেতে উদ্যত হলেন। দরজার কাছে প্রায় যেতেই একটু জোরেই আবির বলে ওঠে, স্যার আপনি বুঝাচ্ছিলেন সমাজে নারীদের অহংকার করাটা আসলে দোষের কিছু না। এই ব্যাপারে আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে অনেক কিছুই বলেছে। হ্যাঁ, মেনে নেওয়া যায় তাদের অহংকার করাটা ঠিক, কিন্তু তারা কখনো জানে না একটা ছেলে পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
স্যার, একটা পরিবারের বাবা যদি পঙ্গু হয়, মা বাবাকে সেবা আর সংসারের অনেক রকম কাজ করে, আর তখন সেই পরিবারের ছেলে কি করবে? সংসারের হাল ধরবে। যেমনটা ক্যাম্পাসে বাদাম বিক্রি করা মিন্নু করে, আর আমরা নতুন সাজে প্রতিদিন এসে মিন্নুর থেকে বাদাম কিনে মজা করে খাই। স্যার, মেয়ে তো মেয়েই, বিয়ের আগে বাপের অধীনে থাকে। বিয়ের বয়স হলে সেই ছেলেকেই তো বিয়ে করতে হবে তাকে। তারপর মেয়েটা স্বামীর আদুলে চলে যায়, হোক সে মা, হোক সে তখন কারো ভাবি। কিন্তু যে ছেলেটা না খেয়ে বাবা মার জন্য আগেই সংসারের হাল ধরেছে, সেই ছেলেটাই তো আবার নারী মানে বউকে দেখাশোনা করবে। তাহলে অহংকার করাটা কার উচিত, ছেলের নাকি মেয়ের? ছেলেরা কিন্তু অহংকারী হয় না স্যার, তারা করেও না। কারণ ছেলেরা মা বাবা বউ নিজের বাচ্চাদের দেখাশোনা করে নিজের সুখটাকে ভুলে যায়। ছেলেরা চাইলে রাগ করে বাড়ি থেকে চলে যায়, মেয়েরা তা করে না। কারণ ছেলেরা একজন বাবা। জি স্যার, বাবা মানে ছেলে। কিন্তু স্যার, বাবার কাছে সম্পত্তি হলো মেয়ে, তারপর বিয়েও করে স্বামীকে, মানে একটা ছেলে। স্যার, কোনো মেয়ে বেকার ছেলেকে বিয়ে করে না। তাই ছেলে যখন আগেই মা বাবার দায়িত্ব নিয়ে সংসারের হাল ধরে, তখন তাকে আরো একটি দায়িত্ব নিতে হয়, অর্থাৎ বউয়ের। তবে ছেলে মেয়ে একে অপরের পরিপূরক, এদেরকে নিয়ে তর্ক নয়, ভালোবাসা বীজ বপন করা উচিত। সবাই হাঁ করে যায়। আবির সবার দিকে তাকিয়ে ধপ করে বেঞ্চে বসে পড়ে। চুইংগাম তখনও বেঞ্চে লেগে আছে। অনেকদিন ব্যবহার্য প্যান্টে চুইংগাম লেগে কয়েকবার বসা ওঠা করতে যেয়ে বেশ খানিকটা ছিঁড়ে গেছে। তাই আবির শটান বসে আবারও বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে থাকে। স্যার নিজের জায়গাতে এসে দাঁড়ায়। তখনও ক্লাসের সবাই চুপ করে বসে আছে। এমন একটা খ্যাতমার্কা ছেলে এত কিছু বলতে পারে তা কেউ জানতেও না। স্যার ডাক দেয়, এই ছেলে, এইদিকে আসো। আবির মাথা তুলে স্যারের দিকে তাকায়, করুণ এক চাহনি নিয়ে। সেই চাহনিতে চিৎকার করে বলতে ইচ্ছা করছে আবিরের অনেক কথা, কিন্তু সে পারছে না। স্যার আবারও তাকে ডাক দেয়, কিন্তু ওঠাতে পারে না। স্যার এবার জোরেই ডাক দেয়। আবির আর দেরি না করে উঠে দাঁড়ায়, সাথে সাথেই পুরো পেছনের অনেকটা অংশই ছিঁড়ে যায়। আবির বেঞ্চে থাকা ব্যাগটা পেছনে রেখে ক্লাস থেকে দৌড়ে বের হয়ে আসে। নেহারা হেসে ওঠে। আবির সেই হাসির শব্দ থেকে পালাতে রঙ্গন ফুল গাছটার নিচে এসে বসে। খানিক সময় পর মিন্নু এসে পাশে দাঁড়ায়। মিন্নুকে দেখে আবির মুচকি হাসে। মিন্নু বলে, ভাইজান, আজকে মনে হয় মায়ের লাইগা ওষুধ কিনতে পারুম না। কেন? দেখেন না, বাদামগুলান এখনো বিক্রি হয় নাই, কি করে কিনবো কন? তুই কেন তোর মায়ের জন্য ওষুধ কিনবি? তোর আপার টাকা আছে না? কিন্তু আম্মাই তো কয় আপার থেইকা টাকা না নিতা, আপার টেকায় নাকি বিষ আছে। আচ্ছা ভাইজান, টাকায় বিষ থাকে কেমনে? সেই বিষে মানুষ কি মইরা যায়? মা কয়ছে হেই টাকা নিলা নাকি আমরা বিষাক্ত হমু। কি করে ভাইজান? আবির কিছু বলে না, কেবল মুচকি হাসে। মিন্নু আবিরের হাসির দিকে তাকায়। মিন্নু কেবল আবিরের হাসির জন্যই আবিরকে ভালোবেসে ভাইজান বলে ডাকে। আবির দীর্ঘ একটা শ্বাস টেনে ছেড়ে দেয়। এই শহরের সব জায়গায় তার চেনা মানুষদেরকে আবির হাতের তালুর মতো চেনে। অন্ধকার হলে মানুষগুলো আবিরের বন্ধু হয়ে যায়। সেই বন্ধুত্বের ফারাক অনেক বিশাল। সেখানে কোনো অনুভূতি নেই, আছে অনেক হিংসুটে প্রাণহীন রক্তকেন্দ্র। আবির হাসি থামিয়ে বলে, তোর আপা অনেক ভালো রে মিন্নু। তোর মাকে বলিস তোর আপার উপরে যেন রাগ না করে। আর শোন, তোর মাকে না জানিয়ে তোর আপার থেকে টাকা নিয়ে ওষুধ কিনবি। তোর মা বাবা আর আপার সাথে একদিন দেখা করব, আমাকে নিয়ে যাবি তোদের বাড়িতে? ভাইজান, আপারে আগের দিন তোমার কথা কইছি, আপা কইছে বড়দের সাথে না মিশতে। ভালোই বলছে, যা তাহলে বাড়িতে যা, কাল আসিস। তুমি যাবা না? মিন্নুর কথা শুনে আবির একটু হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই ব্যাগটা পেছনে রাখে আবির, কিন্তু মিন্নু ঠিকই টের পায় আবিরের করুণ অবস্থা। মিন্নু বলে, কি হইল? আপনি ব্যাগ পিছনে রাখছেন কেন? এমনি। ভাইজান, আপনি আমার গামছাটা নিয়ে যান, কাইল আইনেন, তখন নিয়া নিব। আমি বুঝতে পারছি লন। মিন্নুর দেয়া গামছা কোমরে পেঁচিয়ে হন হন করে ভার্সিটি থেকে বের হয়ে আবির। ভার্সিটির সবাই আবিরকে দেখে উচ্চস্বরে হাসতে থাকে। আবির কোনো দিকে না তাকিয়ে জোরেই হেঁটে চলে যায়।
ভার্সিটির গেটের কাছে আসতেই আবির কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আবির থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে অবাক চোখে লোকটার দিকে তাকায়। মুখে সিগারেট, গলাতে লম্বা চেন, দামি পোশাক, চোখে চশমা। আবির আস্তে করে বলে ওঠে, সরি। লোকটা চশমা খুলে আবিরের দিকে হাঁ করে তাকায়। আবির না তাকিয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই লোকটা বলে ওঠে। ভাই, আবির ঘাড় ঘুরিয়ে অস্বাভাবিক এক দৃষ্টিতে চায় লোকটার দিকে। লোকটা থেমে যায়। আবির আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসে। লোকটা আবিরের চলে যাওয়ার দিকে হাবার মতো তাকিয়ে থাকে, তারপর মুচকি হেসে ভার্সিটির দিকে চলে যায়। শাফিক সাহেবের বাড়ির দারোয়ান আবিরকে ঢুকতে দিতে চায় না, কেমন যেন অগ্নি দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। তবে রহিম মিয়ার কিছু করার নেই। শাফিক সাহেবের নির্দেশ, আবির যখন খুশি বাইরে যাবে আবার আসবে, থাকবে, এতে কেউ কোনো কথা বলবে না। কেবল ছিনতাইকারীদের থেকে বাঁচিয়েছে বলে শফিক সাহেবের এমন আচরণ বাড়ির কেউ মেনে নিতে পারছে না। তবুও কারোর কিছু বলার নেই। তবে শফিক সাহেব না থাকলে শায়লা বেগম আর নেহা অনেক রকমের কথা শোনায় আবিরকে। পরের দিন। ওই নেহা, দেখছিস আজকে ও কেমন ভার্সিটি এসছে। আমি না আর নিতে পারছি না, ওকে ভার্সিটি থেকে ছাড়া করতেই হবে। ফারিয়ার কথা শুনে নীলা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। কাল সারাদিন নেহা নীলাকে বাড়ির বাইরে যেতে বা ঢুকতে দেখেনি। অবশ্য নেহা নিলয়ের ওপর যেভাবে নজর রাখে সেটাও না, কিন্তু গতকাল ক্লাসে মজা করার জন্য নেহা দেখতে চেয়েছিল নিলয় বাড়ি ছেড়ে চলে যায় কিনা, কিন্তু সেটা করেনি। গ্রাম থেকে এসেছে তো তাই এরকম ছেঁচড়া ও। বাদ দে, ওর কথা পরে হবে, এখন চল আড্ডা দেই। আরে দাঁড়া দাঁড়া, বেটাকে নিয়ে একটু খেলা করি। ওকে, তাহলে কি ডাক দেবো? দে তাহলে, মজাই করি। আবির ছেলেটা মাথা নিচু করে ক্যাম্পাসে এসেছে। কাল সারা রাত সে ঘুমায়নি, খুব কেঁদেছে ও। সবটার সময় ভেবেছে সে গরিব বলে আজ এত কিছু সহ্য করতে হচ্ছে, কিন্তু সে কি আসলেই গরিব? আবির নিজের মতো করেই হাঁটছে, ঠিক তখনই শুনতে পায়, ওই ডাস্টবিন, আবির এই দিকে আয়। আবির সেদিকে তাকায়, দেখে নেহা সহ ওদের বন্ধু বান্ধবীরা তাকে ডাকছে। আবির ওদের দিকে এগিয়ে গিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আমাকে কেন ডাকছেন? ওরে কি গেউ রে, গ্রামে থাকা মানুষগুলো যে একটু বেশি আবাল, তা একে না দেখলে বুঝতে পারতাম না। সহপাঠীদেরও আপনি করে বলছে। তো বলবে না, ওর তো কথা বলার যোগ্যতাই নেই। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি আমাদের বাড়ি থেকে যাচ্ছেন না কেন? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির সবার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বলে, আপনার বাবাই আমাকে ডেকেছে, উনি বললে আমি চলে যাব, আপনার কথাতে না। তোর সাহস কি করে হয় রে আমাদের মুখের উপর কথা বলা? ওই ফারিয়া, যা তো শফিক মামার দোকান থেকে আইসক্রিম কিনে আন, সব ওর মুখে আর জামায় লাগিয়ে দেব। হারিয়া, নাইম আর সোহেল ওরা তিনজন মিলে আইসক্রিম কিনতে যায়। আবির সেদিকে তাকিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে আসতে যাবে, ঠিক তখনই আরিফ আর তিশা এসে আবিরকে পাকড়ে ধরে। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। আবিরের চোখ চারপাশে এমন কাউকে খুঁজতে থাকে যে সে বলবে ওকে ছেড়ে দাও, কিন্তু কেউ নেই। সবাই নিজের কাজের জন্য ব্যস্ত। সবাই আবিরকে জোকার দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। কয়েক মিনিট পরে ওরা তিনজন এসে হাজির। আরিফ আর সোহেল আবিরের হাত ধরে রাখে। নেহা, তিন্নি, ফারিয়া, নাইম ওরা চারজন এসে আবিরের মুখে, মাথায় আর তার ময়লা শার্টে আইসক্রিম লাগাতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়, চোখ দুটো মাটির দিকে করে নেয়। সবাই আবিরকে নিয়ে হাসতে থাকে। ঠিক তখনই ফারিয়া বলে ওঠে, ওই দেখ, ওই নতুন ছেলেটাকে দেখ, কি হট রে, স্টাইলিশ, দেখেই বোঝা যায় রোজ জিম করে। সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। বাইকে আসা একটা ছেলের দিকে সবাই চোখ আটকে যায়, তাকিয়ে থাকে তার দিকে। সাথে আবিরও মাথা তুলে সেদিকে তাকায়, দেখে কালকের সেই ছেলেটা যার সাথে আবির ভুলবশত ধাক্কা খেয়েছিল। আবির সেদিকে তাকাতেই দেখে সেই নতুন ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ছেলেটা বাইক রেখে ওদের পাশ দিয়ে হেঁটে যেতেই তিনি ডাক দেয়, এক্সকিউজ মি, আপনাকে কাল ভার্সিটিতে দেখেছিলাম, নতুন স্টুডেন্ট, নাম কি আপনার? ছেলেটা থেমে যায়, আবিরের পাশে এসে দাঁড়ায়। আবির মাথাটা নিচু করে নেয়। ছেলেটা আবিরের দিকে আর চোখে তাকাতেই কয়েক হাত দূরে সরে যায়। ছেলেটা আবিরের সারা গায়ে আইসক্রিম লেগে আছে।
সবাই ভাবছে আবিরকে বাজে দেখার কারণে ছেলেটা সরে গিয়েছে, কিন্তু বিষয়টা তা নয়, অন্য কিছু। ছেলেটা কিছু সময় চুপচাপ থেকে বলে, আমি শাওন, ক বিভাগ। ও আমরা সবাই তো একই বিভাগের স্টুডেন্ট। আমি ফারিয়া, ও তিন্নি, ও নেহা, ও নাইমা, তিশা, সোহেল, আরিফ। আর ইনি? সায়ন নামের ছেলেটা আবিরের দিকে তাকিয়ে কথাটা বলে। সবাই কিছুক্ষণ বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকিয়ে থেকে নেহা বলে, এই যে খ্যাত ময়লার ডাস্টবিন, তুই এখনো এখানে দাঁড়িয়েছিস কেন? যা ভাগ সামনে থেকে, যা। আবির আর দাঁড়ায় না, সেখান থেকে জোরে হেঁটে কিছুটা দূরে চলে আসে। দূরে এসে পেছনে ঘুরে তাকায় ওদের দিকে। সায়ন নামের ছেলেটা তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সায়নের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সায়ন কিছু বলতে চেয়েও পারল না। রঙ্গন ফুল গাছের নিচে আবির বসে রুমাল বের করে মুখটা কোনো রকমে মুছে নেয়। এদিকে সায়ন ওদের সাথে গল্পে ব্যস্ত হয়ে যায়। আবির কোনো রকমে নিজেকে ঠিকঠাক করে নেয়। ওদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর আবির ছেঁড়া ব্যাগ থেকে একটি বই বের করে পড়তে থাকে। কিছু সময় যাওয়ার পর শুনে পাই, ভাইজান কেমন আছেন? চোখ তুলে তাকিয়ে দেখে মিন্নু এসে পাশে বসেছে। আজ বাদামের পরিমাণ গামলাতে কম। মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবির বলে, কি রে, আজ বাদাম এত কম কেন? আজ ভালা বিক্রি হয়েছে ভাইজান। ও, তা তোর মুখটা এমন শুকনো কেন? মিন্নু কিছু বলে না। আবির দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আবির ব্যাগে বইটা রেখে মিন্নুর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে রে, আর চুপ কেন? মায়ের ওষুধ কিনতে পারিস নাই? আচ্ছা চিন্তা করিস না, আমি দেব। সেটা না ভাইজান, মায়ের ঔষধ কিনেছিলাম। তাহলে আপা? কি হয়েছে তোর আপার? জানেন ভাইজান, আপা আমাকে খুব ভালোবাসে। ছোট থেকেই আপার আদুরে বড় হয়েছি। আপা আমার গায়ে কখনো হাত উঠায় নাই, কিন্তু আজকা সকালে আমার গালে আপা জোরে শরমাইরা কইছে, একদিন সব সাইরা চলে যাব। মিন্নু কান্না করতে থাকে। আবির মিন্নুর মাথায় হাত দিয়ে বলে, কেন রে, কি হয়েছে? জানি না ভাইজান, আজকে যখন ভোরে ঘুম থেকে উইঠা দেখি আপা আইছে আর বাবা আপারে বকতেছে। তখন দেখি আপা বাবার লগে ঝগড়া করতেছে। এমন সময় আপা ঘর থেকে বের হইয়া উঠানে গিয়া বসে। আমিও আপার লগে যাই। আপার মুখে কেমন যেন দাগ ছিল, যেন মনে হইতেছিল আপারে কেউ সারা রাত ধইরা মাইরাছে। গলায়, কপালে, ঠোঁটে কেমন যেন কামড়ানো দাগ দেখা যায়। আমি ভয় পাইয়া গিয়েছিলাম। আপার এইসব জিগাইতেই সে আমারে জয়রা ধরে কান্না করতে করতে কয়, তুই এইসব বুঝবি না রে, এইগুলান পেটের ক্ষুধা আর জীবন চালানো দাগ রে। আচ্ছা ভাইজান, আপনি তো পেটের ক্ষুধা মিটান, তাইলে আপনার কোনো দাগ নেই কেন? আমার যখন খিদা লাগে আমিও তো খাই, কয় আমার গায়ে তো কোনো দাগ নাই। নিলয় চুপ হয়ে যায়। কি বলবে ও ঠিক খুঁজে পাচ্ছে না। কেবল মিন্নুর দিকে তাকিয়ে জড়িয়ে ধরে বলে, বাদ দে এসব, তুই বরং আমার সাথে অন্য কথা বল। তোর বাড়িতে আমাকে কিন্তু নিয়ে যাস নাই। হ্যাঁ, আপনারে নিয়ে যামু। আপা যেদিন বাড়িতে থাকবে সেদিন নিয়ে যামু। শুক্রবার আপা বাড়িতেই থাকে সবসময়, সেদিন নিয়ে যামু। আচ্ছা। আবির মিন্নুর থেকে চলে আসে। ক্লাসের সময় হয়ে গেছে। আবির সেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে। ওর আগে নেহারা ক্লাসে প্রবেশ করে। তারপর, আজকে খ্যাতটাকে নিয়ে চল না কিছু একটা নিয়ে মজা করি। হারিহার কথা শুনেই সবাই একসাথে জড়ো হয়ে যায়। ওদের পাশের বেঞ্চে সায়ন বসে আছে। ফারিয়ার কথা ঠিকই শুনে ফেলেছে ও। ফারিয়ার কথা শুনে সায়ন পেছনের দিকে তাকায়। সবার শেষে বসা চুপচাপ ময়লা শার্ট পরা আবির নামে ছেলেটার দিকে সায়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির সায়নের দিকে তাকায়। সায়ন চোখ সরিয়ে নেহাদের দিকে তাকিয়ে থাকে। তা কি নিয়ে মজা করবি? আচ্ছা, আজকে ওর ব্যাগটা কেড়ে নেব। কিভাবে? 2 ক্লাস পরেই তো অফ আছে, সেই সময় যখন ও বাইরে যাবে তখনই আমরা সরিয়ে ফেলবো। ঠিক বলেছিস। কিছু সময় পর স্যার ক্লাসে আসেন। এসেই আবিরের দিকে তাকায়। আবির দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। স্যার সবাইকে বসার অনুমতি দিয়েই আবিরকে ডাক দেয়। এই ছেলে, তোমার নাম আবিরই তো? জি স্যার। যাক, নামটা তাহলে মনে আছে।
তা তোমার এই রকম ড্রেস কেন? জানো তুমি এখন কোথায় পড়াশোনা করছো? ঢাকা ভার্সিটিতে। এখানে সব ছেলেমেয়েরা কত স্মার্ট দেখেছো? জি স্যার। তুমি এমন স্মার্ট হতে পারো না? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে, সবার দিকে একবার করে তাকায়। সবাই ঘুরে আবিরের দিকে তাকিয়ে হাসছিল। আবির মাথাটা নিচু করতেই স্যার বলল, কি হলো বলো? তুমি একটু পোশাক আশাকে স্মার্ট দেখাতে পারো না? জানো তো, পোশাক আর হেয়ার স্টাইলই বলে দেয় মানুষটা আসলে কেমন হতে পারে। তুমি একটু স্মার্ট হও। আবির একটু মুচকি হাসলো। স্যার ওকে হাসির জন্য ঝাড়ি দিতে যাবে, তখনই আবির বলল, কি হবে স্যার স্মার্ট দিয়ে, যেখানে মানুষের মধ্যে অন্য মানুষদের জন্য কোনো মূল্যবোধ থাকে না, সেখানে স্মার্টনেস দিয়ে কি হবে? স্মার্টনেস কেবল দামি পোশাকে বহন করে, এটা ভাবা ভুল স্যার। একজন রিক্সা চালকও স্মার্ট স্যার, কারণ তার রিক্সা যত বেশি চলবে সে তার পরিবারের জন্য তত বেশি সুখ আহরণ করতে পারবে। আমার কাছে স্মার্ট মানে টাকা থাকা নয়, নতুন ড্রেস আপ পরে ঘোরা নয়, কথায় কথায় ও নো, ও মাই গড, ও শিট, সরি, ইডিয়ট, স্টুপিড বলা নয়। আমার কাছে স্মার্ট মানে মূল্যবোধ, যা হয়তো শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না। আর কি হবে এসব পোশাক দিয়ে? যদি মেয়েদের লজ্জাস্থানে আকৃতি বোঝা যায় আর তা দেখে ছেলেরা ওয়াও কি মাল যাচ্ছে রে, তাহলে স্মার্টনেস কি বাড়বে নাকি যাবে স্যার? গ্রাম থেকে এসেছি স্যার, দুবেলা পেটের খাবার জোটাতেই হিমশিম খেতে হয়। সেখানে স্মার্টনেস দেখিয়ে কি হবে? কেউ না খেয়ে থাকলে অন্য কেউ এসে কখনো বলবে না চল আমি তোকে খেতে দিব। তাহলে স্মার্টনেস দিয়ে কি করব আমি স্যার? স্যার আর কোনো কথা বলছে না, কেবল হাঁ করে আবিরের দিকে তাকিয়ে আছে। শুধু স্যার নয়, ক্লাসের সবাই আবিরের দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। বিশেষ করে যে মেয়েগুলো শর্ট ড্রেস পরে আছে তারা। আবির নিজের জায়গাতে বসে পড়ে। এভাবে দুটো ক্লাস পার হয়, 1 ঘন্টার ব্রেক চলে। আবির ব্যাগ রেখে রঙ্গল ফুল গাছের নিচে এসে বসে। ঘামে ভেজা শার্টের হাতা দিয়ে মুখটা মুছে নেয়। খানিকটা সময় পর মিন্নু আসে। চোখ মুখে তখনও মিন্নুর চিন্তার ছাপ। আবির বলে, কি হয়েছে, এখনো মন খারাপ? ভাইজান, দুপুরে গেছিলাম বাড়িতে খাইতে। বাড়ির কাছে যাইয়া শুনি আপা পাশের বাড়ির এক ভাবির লগে ঝগড়া করতেছে। ঝগড়ার সময় ভাবি আপারে কইতাছিল, তুই একটা খা খা রোজ রাতে গিরি করে বাড়িতে আসোস, তোর লজ্জা করে না মুখ দেখাইতে? ভাইজান, ভাবি যখন আপারে এসব কইতাছিল, আপা কোনো উত্তর দেয়নি কেন? আপার চোখে পানি দেখা, আজ আমি না খাইয়াই চলে আইছি। আবির কিছু বলতে যেও বলে না। কি বলবে ও? মিন্নুর মা পঙ্গু, বাবা একজন মাতাল। ওর বড় বোন সংসার চালাতে, মায়ের ওষুধ কিনতে, বাবার নেশা মেটাতে রাতের অন্ধকারে রাতের পরী হয়ে থাকে। টাকাওয়ালা মানুষগুলো সেই পরীটাকে নিত্য নতুন ভাবে ব্যবহার করে। আর সেই বড় লোকেরা টাকাগুলো গরিবদের দান করতে গেলে তাদের হাত কাঁপে। আবার সেই নারী যদি সংসার চালানোর কাজে নিজের দেহটাকে বিক্রি করে, সেই নারী হয়ে যায় খারাপ। অথচ সমাজের ভদ্রলোকেরা দিব্যি তাদেরকে টাকার বিনিময়ে ভোগ করে যায়। আজব খেলা, তাই না? ভাইজান, চুপ কইরা আছেন কেন? ভাবছি আজকে তোদের বাসায় যাব। যাইবেন? আচ্ছা তাইলে যাই, বাড়িতে বইলে আসি। আমি এখন যাইব আর আইব, আপনি এইখানেই থাকেন। মিন্নু চলে যায়। এইদিকে আবারও ক্লাস শুরু হওয়ার সময় চলে আসে। নিলয় ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগেই ক্লাসে চলে আসে। নিজের জায়গাতে যেয়েই বেশ অবাক হয়, কারণ সেখানে তার ব্যাগ নেই। আবির সব দিকে একবার চোখ বুলিয়ে নেয়, কোথাও আবিরের ব্যাগের চিহ্ন দেখা যাচ্ছে না। আবির আরো ভালো করে সব বেঞ্চে তাকায়, কিন্তু সেখানে আবিরের ব্যাগ নেই। শেষে আবির বেশ কাচুমাচু হয়ে সামনে বসা ছেলেগুলোর কাছে যায়। সোহেল, আরিফ, সায়ন আরো অনেকেই বসে আছে সেখানে। আবির কাচুমাচু হয়ে সোহেলকে জিজ্ঞাসা করে, ভাই আমার ব্যাগটা দেখেছেন? সবাই উচ্চ স্বরে হেসে ওঠে। আবির যে 1 নম্বর খ্যাত তা আবিরের কথা শুনেই বোঝা যাচ্ছে। ক্লাসমেটদেরও আপনি করে বলছে, তাও ভাই ডেকে। আরিফ আবিরের জামার কলার ধরে বলে, চালা, তোর বেগ কোথায় আমরা কি জানি? তোর বেগ কি আমরা দেখে বেড়াই নাকি? কোথায় ছেঁড়া বেগ আর কোথায় দামি বেগ? যা পাক সামনে থেকে।
ভাই ব্যাগ দেখেছেন? ঢং দেখলে মনে হয় শালা তোকে ঘুষিয়ে মেরে দিই। যা সর সামনে থেকে, আবার কোথাকার। কাকে কি বলছিস? ওর তো কানও কাটা, দেখছিস না চাষটার মতো আমাদের বাড়িতে পড়ে আছে। এর থেকে আমাদের বাড়ির কাজের ছেলেটাও স্মার্ট, যে কোনো মেয়ে হুট করে কাজের ছেলেটাকে প্রপোজও করতে পারে। সবাই বেশ জোরেই হাসতে থাকে। এভাবে সেম ইয়ারদের কাছে র্যাগিং হতে হবে বা টিজ হবে আবির কল্পনাও করেনি। আবির আর দাঁড়ায় না, মন খারাপ করে ক্লাসের বাইরে চলে আসে। সায়ন নামের ছেলেটা কিছু বলতে যেও চুপ থাকে। আবির বের হতেই সবাই জোরে জোরে হাসতে থাকে। আবির আর দাঁড়ায় না, সোজা ভার্সিটির দিকে চলে আসে। ক্লাস শেষ হওয়ার পর সবাই একসাথে বের হয়। তিন্নি, নাইমা, তিশা সায়নের সাথে বেশ খাতির জমিয়েছে। এদিকে নেহা আর ফারিয়া একসাথে বের হয়েই ফারিয়া বলে, কি করবি এখন? ব্যাগটা তো ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা তো ক্লাসেই আসেনি। চল বাদ দে, কাল আসলে দিয়ে দেব। সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। পরদিন ঠিক সময়ে সবাই ভার্সিটিতে চলে আসে, কিন্তু আবিরকে কোথাও পাওয়া যায় না। আবির ভার্সিটিতে আসেনি। ওই ফারি, ছেলেটা তো আসলো না, কি করি ব্যাগ নিয়ে? আরে রেখে দে, আজ আসেনি কাল আসবে। ওর জায়গায় আমরা আগে থেকে ব্যাগটা রেখে দেব, তাহলে জানতেও পারবে না কে করেছিল এসব। আচ্ছা বেশ। ওরা কয়েকজন মিলে গল্প করছিল। মিন্নু বাদাম নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। মিন্নুকে নেহা দেখেই বলে, আজ বাদাম নেব না রে। আপা, ভাইজান আহে নাই? কোন ভাইজান? ওই যে দাঁতগুলান হলুদ, গায়ে ময়লা জামা পরা আছে, আবির নাম ভাইজানের, উনি আহে নাই? না, কেন? এমনিতেই আইসা থাকেন। মিন্নুর মন খারাপ খুব। কাল রাতে তার রেনু আপা বাসায় ফেরেনি। যখন সকালে মিন্নু বাদাম নিয়ে ভার্সিটিতে আসছিল, তখন দেখে আপা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে আসছে। আপার দিকে তাকিয়ে মিন্নু জিজ্ঞাসা করছিল, কি হয়েছে আপা? ওর আপা কোনো উত্তর দেয় না। মিন্নু আর না দাঁড়িয়ে পেটের তাগিদে বাদাম নিয়ে চলে আসে। ভাবছিল আবিরের সাথে গল্প করে মন ভালো করবে, কিন্তু আবিরকে সারা ভার্সিটিতে খুঁজেও কোথাও পায়নি। এভাবে কেটে যায় অনেক দিন। ব্যাগটা আবির আর নিতে আসেনি। নেহা একবার ছাদের চিলেকোঠায় গিয়েছিল আবিরকে দেখতে, কিন্তু সেখানেও তালা ঝুলতে দেখে ও। সবাই আবিরের কথা ভুলে গেলেও নেহা পারছে না, কেন যেন সে আবিরকে খুঁজছে। প্রায় 25 দিন পর নেহা রুমে বসে বই পড়ছে। হঠাৎ চোখে গেল সেই ছেঁড়া ব্যাগটার দিকে। নেহা কি যেন মনে করে ব্যাগটা খোলে। ক্লাসের কোনো বই তাতে নেই, কেবল আছে দুটো ইংরেজি নোবেল। নেহা অবাক হয় এরকম একটা ছেলের ব্যাগে ইংলিশ নোবেল দেখে, যা নেহা কখনোই পড়েনি। আর আছে কয়েকগুলো ইংরেজি পত্রিকার কাটা ছবি সহ ডেস্ক রিপোর্ট। নেহা পত্রিকা থেকে কাটা কাগজগুলো উল্টাতে থাকে। হঠাৎ চোখ আটকে যায় একটা ছবিতে। ছবিটা তার বাবার, শারিফ সাহেবের, ইংরেজি পত্রিকা। সেখানে শারিফ সাহেবের নিয়ে অনেক কিছুই লেখা। নেহা পত্রিকার কাটা অংশগুলো উল্টাতে থাকে। দেশের সব বড় বড় নাম করা মানুষের ছবি আছে সেখানে। নেহা বেশ অবাক হয়েই তাকিয়ে থাকে সেসবের দিকে। নেহা ব্যাগটা আরো ভালোভাবে চেক করে। কয়েকটি ছবি দেখে সে, একজন বয়স্ক মহিলার ছবি, একটা ম্যাগাজিনের উপর পাতার ছবি, আর একটা আছে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে, মুখে কালো মাস্ক, সাথে কালো কভার, হাতে পিস্তল নিয়ে। নেহা ছবিগুলো দেখে বেশ কিছু সময় দেখার পর আবার ঠিকমতো রেখে দেয়। কেবল একটা কথাই ভাবতে থাকে সে, এরকম গেও মার্কার ছেলের ব্যাগে ইংলিশ নোবেল, আবার এত কিছু কেন রাখা? ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছে। সায়ন নামের ছেলেটা সবার সাথে মিশলেও বড্ড চুপচাপ থাকে। অন্য একটি শহর থেকে এসে পড়তে এসেছে এখানে, মারমাথা থেকে পড়াশোনা করে, তাই সবাই জানে। সায়ন এখন সবারই বেশ পছন্দের, আর হবেই বা না কেন, ছেলেটার সব দিক দিয়েই পারফেক্ট। যে কোনো মেয়ে পটাতে একটা ছেলের বাহ্যিক, ভিতর দিক, সব দিক দিয়েই সে পারফেক্ট। আবার ভালো গিটারও বাজাতে পারে, সেই সাথে গানও গাইতে পারে বেশ। এই কারণেই মেয়েদের প্রথম ও প্রধান ক্রাশ সায়ন। সবাই কম বেশি সায়নকে পেতে ও সঙ্গ দিতে ভালোবাসে। এই কারণেই সায়ন এখন পুরো ভার্সিটির সবার পরিচিত। সায়ন ক্যাম্পাসে বসে গিটার বাজাচ্ছে, সেই সাথে গাইছে। সবাই সায়নের বাজানো গিটারের তালে গান শুনছে মুগ্ধ হয়ে। তখনই সায়ন খেয়াল করে
ক্যাম্পাসে গেটে দিয়ে কালো প্যান্ট আর সাদা শার্টের একটা ছেলে ধীরে প্রবেশ করছে ভার্সিটিতে। সায়ন ছেলেটাকে দেখে গান অফ করে দেয়। সবাই সায়নের দিকে তাকাতেই দেখে সায়ন গেটের দিকে তাকিয়ে আছে। সায়ন কথাটা বলেও না বসে দাঁড়িয়ে থাকে। আবির ওদের মুখের কাছে চলে আসে। নেহাও অনেক অবাক হয়, কারণ নেহা এই কয়দিনে চিলেকোঠায় আবিরকে দেখেনি। আবির যখন ওদের সোজা কাছে আসে তখনই সায়ন মাথাটা নিচু করে নেয়, যা সোহেল ফারিয়া খুব ভালোভাবে খেয়াল করেছে। তাই সাথে সাথেই ফারিয়া বলে, ওই ছেলে দাঁড়া ওখানে। আবির দাঁড়িয়ে যায়। ফারিয়া বসে থেকে উঠে এসে আবিরের জামা টেনে ধরে বলল, এই ছেলে, নিজের দিকে কখনো তাকিয়েছিস? কেন আপু? ওই তোর বড় বোন লাগি আমি শালা, আমাকে তোর বড় আপু আপু লাগে? সায়ন, তুমি ওকে দেখে চুপ হয়ে গেলে কেন? ফারিয়ার কথা শুনে সায়ন আবিরের দিকে তাকায়। আবির সায়নের দিকে তাকাতেই সায়ন আবারও মাথা নিচু করে নেয়। আসলে ওই রকম খ্যাতমার্কার ছেলের দিকে তো তাকাতেও ইচ্ছে করে না, তাই মাথাটা নিচু করে নিচ্ছি। সায়ন এমন জবাবে সবাই জোরে হেসে দেয়। আবির মুচকি হাসে। সায়ন আবিরের দিকে তাকিয়ে হালকা হেসে চলে যায়। আবির আর দাঁড়ায় না, সোজা হন হন করে হেঁটে চলে আসে। আবির সেই ফুল গাছের কাছে আসতেই খেয়াল করে মিন্নু মন মারা হয়ে বসে আছে। বাদামের গামলাতে অনেক বাদামি পড়ে আছে। আবিরের পাশে গিয়ে বসে বলে, কিরে মিন্নু, তুই এইভাবে বসে আছিস কেন? আবিরকে হট করে এমন ভাবে দেখবে ভাবেনি মিন্নু। আবির প্রায় 1.5 মাস পর ভার্সিটিতে এসেছে। মিন্নু প্রায় ধরে নিয়েছিল আবির আর কোনোদিন ভার্সিটিতে আসবে না। আবিরকে দেখা মাত্রই মিন্নু হুড়মুড় করে কেঁদে ওঠে। আবির কিছুটা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে বলে, কি হলো, তুই কাঁদছিস কেন? ভাইজান, আমার আপারে না পুলিশ খাকুরা ধইরা নিয়ে গেছে। আবির কপাল কুঁচকে মিন্নুর দিকে তাকায়। মিন্নুর আপার কথা শুনতেই বুকটা ছ্যাঁত করে ওঠে। মিন্নু খুব কাঁদতে থাকে। আবির ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে? জানি না ভাইজান, আপার লগে একবার দেখা হয়েছিল, আমারে কিছু বলে নাই। ওই পুলিশদের কাছে আপা কানতে কানতে কইতাছিল, কি করেছি আমি, রাতে তো বাড়ি ফিরছিলাম, আমাকে কেন ধরে এনেছেন? পুলিশরা আপারে খুব গালাগালি দিতেছে। পুলিশরা আপারে খুব গালাগালি দিতেছিল দেখা আমি চইলা আসি। আজ 4 দিন হইল আপার লগে দেখা নাই। 4 দিন হইল আপারে ধইরা নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। জানো ভাইজান, আমি পুলিশের পাশ জড়াই ধরে কান্দা কান্দা কইছিলাম আমার আপারে ছাইরা দিতে, আমাকে ধইরা রাইখা দিন, ও কিছু করতে পারে না, আমার আপা অনেক ভালা, ওকে ছাইরা দেন। পুলিশটা আমারে জোরে লাথি মাইরা কইছিল তোর আপা একটা রাত হলে বেগিরি করে বেড়ায়, সালা মা একখান, বেশি তেরামি করলে না তোরেও বোনের সাথে চালান কইরা দেব সালা। যা টাকা নিয়ে আয়, নইলে থানার মুখ হবি না, বেটা হারামি। আবিরের দিকে তাকিয়ে কথাগুলো বলে মিন্নু। মিন্নু ছোট ছোট চোখে ঠিকই আবিরের মুখের রং পাল্টে যাওয়ায় দৃশ্যটা লক্ষ্য করেছে। মিন্নু এমন রং পাল্টানোর মানেটা খুব ভালো করে জানে সে। কেউ খুব রেগে গেলে মুখের এক্সপ্রেশন আর রক্তবর্ণ যে ভাব আসে তা মিন্নুর অচেনা নয়। আবির বলে, তুই বাসায় যা, তোর আপা বাড়িতেই চলে আসবে। বাসায় যাব না ভাইজান, আম্মা আব্বা আপারে নিয়ে চিন্তা করতেছে, পাড়ার লোকেরা আমাদের নিয়ে বাজে কথা বলতেছে। কি বলছে? কইতাছে রেনু তো ভালো মায়া না, ও রাতে বেড়ায়া অকাম কইরা আছে, এখন পুলিশে ধরেছে, কেউ ছাড়াবে না, বহুত টাকার ব্যাপার। জানো ভাইজান, আপার না পুলিশগুলান খুব মারছে, আপার জামাটা ছেঁড়া দেখছি, মায়ের চোটে সব কিছু যেন কেমন হইয়া গেছে। আপা কোনো কথা বলে না, খালি কান্না করে। আমি গরিব বলে দেখতেও যাইতে পারি না। কেন? জেলের মধ্যেই নাকি ঢুকতে হইলে টেকা দেয়ান লাগবো। গেটের আগে আমারে অনেকবার কইতেছে, আমি টাকাও দিয়া দিছি, কিন্তু আমারে তাও ঢুকতে দেয় না। কত টাকা লাগবে বলছে পুলিশ? বলতেছে 1 লাখ টাকা লাগবে। আপারে আর দেখতে পাবো না ভাইজান। ধুর, বললাম তো আজকে তোর আপা বাড়িতে ফিরবে, তবে দেখিয়ে দিবি আমাকে তোকে কোন পুলিশ লাথি মারছিল, আর কারাগারে কাউকে দেখতে গেলে টাকা দিতে হয়, কে বলেছিল, তাকেও দেখিয়ে দিবি। আর যে তোর আপাকে গালি দিয়েছিল তাকে দেখাতে পারবি তো? পারবো, খুব পারবো। মন চাইতেছিল হারামিগুলানে ঘুষি মাইরা আপারে ওখান থেকে ছাড়িয়া নিয়ে আসি। ঘুষি মারলেই কি কে বড় রকমের আহত হয় মিন্নু? জানি না, তবে কে ছাড়াবে আমার আপারে? কেন,
আমি আছি না। আপনি টেকা কই পাবেন? আপনি নিজেই তো জামা কিনতে পারেন না, ময়লা জামা পইরা আছেন। আপনার থেকে আমার জামাগুলান পরিষ্কার লাগে। রোজ আপা আমার জামা কাইচা দেয়। এসব তোর ভাবতে হবে না, তুই খালি দেখিয়ে দিবি ব্যাস। আবির মুচকি হাসে, মিন্নুর দিকে তাকায়। মিন্নু একগাদা আশানুরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে মিন্নুর দিকে। আবির আর দাঁড়ায় না। মিন্নু হাত ধরে গাছের নিচে টেনে নিয়ে আসতে থাকে। নেহাদের কাছেই আসতেই নেহা বলে ওঠে, এই ছেলে ওইখানে দাঁড়া, মিন্নুকে নিয়ে কোথায় যাচ্ছিস? আপা, আমার আপারে পুলিশ ধইরা নিয়ে গেছে, তাই ভাইজান ছাড়াইতে যাইতেছে। কেবল মিন্নুর কথা শুনে সবাই উচ্চ ধরে হাসতে থাকে। কেবল সায়ন মুখটা গম্ভীর করে সবার দিকে তাকিয়ে থাকে। আবির মিন্নুর হাত ধরে টান দিতে যাবে, তখনই নেহা বলে, এই যে নে তোর ব্যাগ, কি নোংরা, ব্যাগটা কি একটু পরিষ্কার করা যায় না? নিজে তো নোংরা, তার জিনিসপত্রগুলো এরকম। আর হ্যাঁ রে মিন্নু, তোর আপাকে কেন পুলিশ ধরে নিয়ে গেছে? নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। জানি না আপা, কাল আপারে রাইতে পুলিশ ধইরা ছিল বাড়ি আসার পথে। আচ্ছা বুঝলাম, নিশ্চয়ই তোর আপা কোনো সন্তোষী বা নেশাজাত দ্রব্য বিক্রয় করে, কিংবা অবৈধ খারাপ কাজ করে। মানে রাতের বেলা একটা মেয়ে। কখনো কারো ব্যাপারে সবকিছু সঠিকভাবে না জেনে, নিজে না দেখে কিছু বলা ঠিক না। হতে পারে আপনার সাথেও এমনটা হলো, তাহলে তখন আমরা বলতে পারি না আপনি একজন দেহ। আবির কথাটা শেষ করতে পারেনি। ফারিয়া একসাথে এসে আবিরের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। সোহেল, আরিফ এসে আবিরের জামার কলার ধরে দু একটা চড় ঘুষি বসিয়ে দেয়। আবির মুচকি হাসে। ফারিয়া আবিরের দিকে একবার তাকিয়ে সায়নের দিকে ফিরে বলে, কি ব্যাপার, সবাই আজকে বাজে কথা বলা রিয়াক্ট করলো আর তুমি বসে আছো? মানে কিছু বুঝি না সায়ন, তুমি এখন ওকে চড় মারবে এক্ষুনি? শয়তান ছেলেটা ভাবে কি? মানে সায়ন চুপসে যায়, কিছু বলতে চেয়েও বলতে পারে না। ফারিয়া বেশ জোর করতে থাকে। শেষমেশ বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের জামার কলার ধরতে যায়। সবাই স্পষ্ট তাকিয়ে দেখে সায়নের হাত কাঁপছে, ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে। কারো জামার কলার ধরতে এত ভয় কেউ পায় আর এর আগে কোনোদিন দেখেনি। কিন্তু সেদিনও ঠিক সবাই দেখেছিল ফারিয়া, নেহা, নাইমকে রাস্তায় কিছু ছেলে টিচ করছিল বলে সায়ন তাদেরকে খুব মেরেছিল। সবাই সায়নের এমন রূপ দেখে বাহবা দিয়েছিল, কিন্তু আজ হঠাৎ করেই যেন সায়ন ভিজে বিড়াল হয়ে গেছে। সায়ন কিছু করতে যাবে ঠিক তখনই নেহা বলে, শাওন থামো, ছাড়ো ওকে। আর ফারিয়া, ও ঠিকই বলেছে, সব কিছু না জেনেই কারো ব্যাপারে কিছু বলা ঠিক না, হতেও পারে অন্য কিছু। আর মিন্নু, এ তোর বোনকে ছাড়বে না, নিজেই ঠিক মতো চলতে পারে না, তোর বোনকে ছাড়বে? আচ্ছা যা, আমি আব্বুকে বলে এক সপ্তাহের মধ্যেই তোর বোনকে ছাড়ানোর ব্যবস্থা করছি, তারপর না হয় বলিস কি হয়েছিল। আবির মিন্নুর হাতটা ধরে ভার্সিটির দিকে বের হয়। একটা রিক্সা ডাকে আবির। ওরা দুজন রিক্সাতে উঠে যায়। উদ্দেশ্য পরিচিতি জায়গা। কারাগারের সামনে এসে রিক্সা থেকে নামে ওরা দুজন। মিন্নু হাত ইশারা করে দেখিয়ে বলে, ভাইজান, ওই যে গেটের মুখে যে পুলিশটা বইসা আছে, হেই আমারে ঢুকতে দেয় না। আমারে গালি দিয়া টেকা লইয়া লয় আর বের কইরা দেয়। আচ্ছা, কত টাকা নেয়? রোজ রোজ বাদাম বেচা 200-250 টাকা লইয়া এইখানে আসতাম। হেই আপার লগে দেখা করবার দিবে কই আর টাকা নিয়া নাই পকেট থেকে, তারপর 2-4টা গালি দিয়া বার কইরা দেয়। আপা কেমন আছে জানি না ভাইজান। আবির মিন্নুকে কারাগারের মেন ফটকের সামনে যেতে বলে। গেটের সামনে যে পুলিশগুলো থাকে তারা ভালো মতো চেক করে ভেতরে প্রবেশ করতে দেয়, কিন্তু এই পুলিশওয়ালা এভাবে মিন্নুর থেকে টাকা নিয়েছে সেটা বড়ই অন্যায়। মিন্নুকে দেখেই পুলিশ নাসির মোল্লা বলে ওঠে, কিরে হারামি, আবার আসছিস? তোকে না বলেছিলাম তোর বোনের সাথে দেখা হবে না? বের হ। মিন্নু একটু পেছনে ঘুরে আবিরের দিকে তাকায়। আবির মিন্নুকে ইশারা করে টাকার কথা বলে। মিন্নু পকেট থেকে টাকা বের করেই নাসির মোল্লার পা জড়িয়ে ধরে বলে, স্যার, আমারে যাইতে দেন, আপার লগে কয়দিন হইল দেখি নাই। আপনার লেগা আজকে 500 টাকা আনছি, প্লিজ আপনি যাইতে দেন। নাসির মোল্লা বাচ্চা ছেলের হাতে কচকচে 500 টাকার নোট দেখে তাড়াতাড়ি কেড়ে নেয়। তারপর মিন্নুকে পা ছাড়তে বলে একটা চড় বসিয়ে দিয়ে বলে,
হারামজাদা টাকা কোথা থেকে চুরি করছিস বল? টেকা চুরি করি নাই স্যার, আমি আপারে দেখবো বললা বাদাম বিক্রি কইরা আনছি। চুপ বেটা, তোর কথা আসতে হয় না, চটপট কেটে পড়, না হলে তোর কিন্তু জেলে ঢুকাই দিব। কখন মা বাবার মুখও টের পাবি না, শালা ভাগ। আমি আপার লগে দেখা কইরাই যামু। মিনুর গালে একটা চড় বসিয়ে দেয় নাসির মোল্লা। তারপর কিছু সময় গালি গালি করতে থাকে। আবির কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আবির ধীর পায়ে ওদের কাছে এগিয়ে আসে। আবিরের পেছনে এগিয়ে দাঁড়ায় মিন্নু। কিরে, তুই ওর পিছনে দাঁড়িয়ে আছিস কেন? স্যার, বাচ্চা একটা ছেলে, দূর থেকে দেখলাম আপনি ওর থেকে টাকা। ওই থাম থাম, টাকা মানে কি? সবকিছু স্যার প্রমাণ আছে, এখন যদি ভিতরে প্রবেশ করতে না দেন তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবির সহ মিন্নু ভেতরে প্রবেশ করে। 4-5 দিন হলো রেনু আপাকে পুলিশ ধরে এনেছে, তাই তাকে কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছে। আবির মিন্নুর হাত ধরে হাঁটছে। হট করে মিন্নু বলে ওঠে, ভাইজান, ওই যে ওই পুলিশটা আমারে আর আপারে গালি দিছিল, আমাকে লাথি মেরেছিল, ওই যে গাড়িতে উঠতাছে, মনে হয় আসামি আনছে এইখানে। আবির সেদিকে তাকায়। ইয়ং একজন পুলিশ অফিসার পুলিশের জিপে উঠে চলে যাচ্ছে। আবির মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি তোর আপার সাথে দেখা করানোর ব্যবস্থা করছি। না ভাইজান, আমি আপারে দেখুম না। কেন রে? আমি আপারে এইখানে দেখতে পারুম না, আপারে বাড়িতেই দেখুম। আমি আপারে বাড়িতে দেখতে চাই। ধুর পাগল, এখন দেখা করে আয়, দেখবি তুই বাড়িতে যাওয়ার আগেই তোর আপা চলে যাবে বাড়িতে। আপনি আমারে খালি মিশা কথা কন। আপা কি কইরা যাইব? টাকা লাগবো তো ছাড়াতে, আর আপনি কি কইরা ছাড়াবেন? আপনি তো নিজেই ঠিকমতো চলতে পারেন না। আমি দেখা করুম না, চলো। বেশি কথা বলিস কেন, দাঁড়া, আমি সব তোর দেখার ব্যবস্থা করে আসি। আবির কারাগারের ভিতরে গাছের নিচে বসে যায়। মিন্নু বোকার মতো কেবল আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ব্যবস্থা করার কথা বলেই এখানে এসে বসে আছে দেখে মিন্নু চুপ হয়ে গেছে। আবির পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করে। ইংলিশে কার খাতে যেন কি কথা বলছে। মিন্নু হাঁ করে তাকিয়ে আছে। কথা বলার শেষে আবির বলে, এখানেই বসে থাক, পুলিশেরা তোকেই তোর আপার সাথে দেখা করাবে। আচ্ছা। ঠিক তাই হলো। কয়েক মিনিট পর দুজন পুলিশ তাদের দুজনকে সামনে এসে দাঁড়ায়। মিন্নুকে? এই যে স্যার, আমি। তুমি মিন্নু? তোমাকে দেখে মিন্নু মনে হচ্ছে না। কেন স্যার? তোমার মতো সাধারণ একটা ছেলের জন্য উপর থেকে ফোন আসাটা অস্বাভাবিক লাগছে। তোমার জন্য সরাসরি মেয়র থেকে ফোন আসবে, ব্যাপারটা বুঝতেই ভাবলাম তুমি হয়তো বিশাল কেউ, কিন্তু গায়ের পোশাক আমাদের ভাবনাটা পাল্টে দিয়েছে। যাই হোক, চলো, তোমার পরিচিত কে আছে, তার নাম ঠিকানা কি হয় সব বলে দেখা করে এসো। মিন্নু খুশিতে পুলিশদের সাথে যেতে থাকে। আবির বসে বসে মুচকি হাসতে থাকে। কয়েক সেকেন্ড পর বসা থেকে উঠে দাঁড়ায়। কেন্দ্রীয় কারাগারের মধ্যে জায়গাটা বিশাল। বাইরে থেকে যতটা আকর্ষণীয় লাগে ততটাই কঠিন জেলের ভিতরটা। আবির পকেটে হাত গুঁজে কারাগার থেকে বের হয়। কাঁধে সেই ছেঁড়া ব্যাগ। ব্যাগে যা যা ছিল তা ঠিকমতো আছে কিনা আবির জানে না। চিলেকোঠায় ফিরে এসে আগের ব্যাগটা চেক করে। তারপর, বাবা, তুমি কি ছেলেটাকে বাসা থেকে তাড়াবে কি? শফিক সাহেব টিভি থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকায়। নেহা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শফিক সাহেবের দিকে। নেহার সোফাতে বসতেই শফিক সাহেব বলে, কেন, ও তোর আবার কি করলো? অনেক বেশি জ্ঞান দেয়। আর তাছাড়া ও যে আমাদের বাসায় আছে সেটা নিয়ে আমার বান্ধবীরা হাসাহাসি করে। কেন? কেন আবার? দেখো না কেমন বাজে মার্কা ছেলে, পোশাকগুলো কেমন দেখলেই বমি পায়। হা হা হা, পোশাকে কি আসে যায়? আর ছেলেটা তো নিজে থেকে কখনো কারোর সাথে আগ বাড়িয়ে কিছু বলে না, চুপচাপই তো থাকে। তুমি কি করে জানো ওর ব্যাপারে এত কিছু? শফিক সাহেব এবার ভ্রু কুঁচকে তার মেয়ের দিকে তাকায়। তারপর আবারও মুচকি হেসে বলে, বাহ রে, আমাদের বাসায় থাকে, তার ব্যাপারে খোঁজ না রাখলে হয়? চান্দুটাকে কোথা থেকে পেয়েছো? বিরক্তিকর একটা ছেলে। হা হা হা, ওরকম ছেলেই তো আমার পছন্দ। হ্যাঁ পছন্দ তো, ওকে নিয়েই একেবারেই রেখে দাও, যত সব ফালতু একটা ছেলে। শফিক সাহেব হাসতে থাকেন। মেয়ের এমন রাগি রাগি মুখটা শফিক সাহেবকে যেন আরো হ্যাপি করে দেয়। কিন্তু শফিক সাহেবের এমন হাসির কারণে নেহা ঠিক বুঝতেই পারছে না। আবির ছাদে দাঁড়িয়ে আছে। আজকের আকাশটা
কেমন বেমানান লাগছে। খট করে একটা শব্দ হয়। আবির সেই শব্দের দিকে তাকায়। নেহাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ও। আবির নেহাকে দেখেই চিলেকোঠার ঘরে চলে যেতে প্রস্তুত হয়। তখনই নেহা বলে, এই ছেলে শুনুন, আপনার সমস্যা কি? দেখুন ভার্সিটিতে অনেকেই থাকে, তাই আপনার সাথে কথা বলতে পারি না। আপনাকে যেটা সবসময় বলতে চাই, আপনি যাচ্ছেন না কেন আমাদের বাড়ি ছেড়ে? আবির কিছু বলে না, চোখটা একটু বুজে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর মুখে এক মুচকি হাসি নিয়ে বলে, আমি তো এত তাড়াতাড়ি যাব না। তুই একটা ছাগল, বুঝছিস? দাঁড়া, কাল ভার্সিটিতে যেয়ে তোকে এত পরিমাণ অপমান করব, তখনই বুঝবি মজা কাকে বলে। নেহা কথাগুলো বলেই হনহন করে চলে গেল। আবির রাতের আকাশের দিকে তাকায়। কেমন যেন মোহনীয় লাগছে আকাশটাকে আজকে। ফিরফিরে বাতাস বইছে, মনের মাঝে স্মৃতির ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে। আবির কিছু দূষিত স্মৃতিগুলো মনে করে হেসে ওঠে। আবির পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। গেট থেকে কয়েক পা এগোতেই কোথা থেকে পরপর কয়েকটি ডিম এসে তার সারা গায়ে পড়তে থাকে। আবির বোকার মতো দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। চোখ আটকে যায় কিছুটা দূরে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে হাসছে। আবির সবাইকে খুব ভালো করে চেনে, তবে একটা ছেলেকে সে এর আগে কখনো দেখেনি। বলিষ্ঠ দেহ, চুলগুলো ঠিক মতো করে ছাঁটা। সবার আগে ছেলেটি দাঁড়িয়ে আছে। তার পিছনে দাঁড়িয়ে আছে সোহেল, আরিফ, নাইমা, ফারিয়া, তিন্নি, তিশা, নেহা আর সায়ন। আর ওরা সবাই আবিরের গায়ে ডিম ছুঁড়ে মারছে। আবির কোনো রকমে নিজেকে সামলে এগিয়ে যেতে থাকে। ওদের কাছে আসতেই নেহা ডাক দেয়, ওই চান্দু, এদিকে আয়। আবির সেদিকে একবার তাকিয়ে সোজা চলে যেতে থাকে। আবিরের এমন আচরণে সবাই অবাক হয়, যার ফলে দৌড়ে সবাই আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। নতুন ছেলেটা আবিরের কলার চেপে ধরে বলে, তোকে না দেখেছি আমরা, চলে যাচ্ছিস কেন? আরে শিহাব, বুঝিস না ছেলের ভাব হয়েছে। তাই নাকি? তাহলে চল ভাবটা একটু কমিয়ে দেই। কি করবি? কি করা যায়? চল বেটাকে ক্যান্টিনের পিছনে নিয়ে গিয়ে জামা কাপড় খুলে মেয়েদের ইয়েগুলো পরিয়ে দেই। ওই ইয়ে কি রে হারামি, মারছি নস? আরে ইয়ে বুঝিস না, মেয়েরা ছোট ছোট ভিতরে যা যা পড়ে সেই সব। শয়তান, তোর মার হবে। এসব তুই জানিস কি করে? শালা তোকেও এটার সাথে ওগুলো পরিয়ে দেব। সবাই হাসতে থাকে। নেহা আর সায়ন দুজনে দাঁড়িয়ে আছে। নেহার মুখে হাসি, তবে সায়ন গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির একবার নেহার দিকে তাকায়। নেহা আবিরের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির বুঝে যায় সবকিছু নেহারই প্ল্যান। আবির মুচকি হাসে। শিহাব, মেয়েদের কাপড়গুলো কই পাবো এখন? হ্যাঁ তাই তো, তাহলে চল বেটাকে দিয়ে আজ অন্যরকম জাগ করাই। কিরকম? ওই যে একটা মেয়ে আসছে, দেখছিস? শিহাবের কথা শুনে সবাই মেন গেটের দিকে তাকায়। মাথায় স্কার্ফ গোল করে বাঁধা বোরখা পরা একটি মেয়েকে আসতে দেখে তারা। কি রে, ওই বোরখা পরা মালটা নাকি? নতুন মনে হচ্ছে। আর নতুন, আমার এক দুঃসম্পর্কের কাজিন হয়। আম্মু তাকে দৌড়ে এনে আমাদের বাড়িতে রেখে দিয়েছে। ভার্সিটিতে চান্স পেয়েছে বলে থাকার জায়গা নেই, তাই আমাদের বাড়িতে উঠেছে। কারোর সাথে কথা বলে না। মেয়েটা দেখতে মোটামুটি লেভেলের সুন্দরী, কিন্তু পুরাই একটা ক্ষেতের গোডাউন। ওর জন্যই ওই কয়েকদিন ভার্সিটিতে আসতে পারেনি। সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে। জামা কাপড়গুলো গ্রাম্য গ্রাম্য টাইপ, কথাবার্তা, ড্রেস আপ সবকিছু দিয়ে একদম নিখুঁত গ্রাম থেকে উঠে এসেছে, তা বেশ বোঝা যায়। অসহ্য একটা মেয়ে। কি বলিস? আমাদের আবির সাহেব তো গ্রাম থেকে উঠে এসেছে। সবার মুখ হাস্য উজ্জ্বল প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আবির একবার বোরখা পরা মেয়েটার দিকে তাকায়, আর একবার সবার দিকে তাকায়। কি করবে ঠিক বুঝতে পারছে না। মেয়েগুলো দৌড়ে নিশাকে থামায়। এদিকে শিহাব আবিরকে মেয়েটার কাছে নিয়ে যেতে বলে, কিন্তু আবির তা করে না। শিহাব আবিরের গালে একটা কোষের চড় বসিয়ে দিতেই সায়ন এসে বলে, ব্রো বাদ দাও না, রাগ করে কি হবে, বরং ওরা ওদের মতো করেই থাকুক। সায়নের কথা শুনে সবাই একটু অবাক হয়, তবে এই অবাকের মূল কারণ কেউ বুঝতে পারে না। শিহাব আবিরকে জোরে ধাক্কা দেয়, ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে।
ওদিকে নিশির সামনে ফারিয়া, তিশা, নাইমা দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে নিশি পাশ কাটিয়ে চলে যেতে আসতে যাবে, ঠিক তখনই ফারিয়া বলে, ওই ছেমড়ি দাঁড়া। জি আপু। ভার্সিটিতে বোরখা পরে আসছিস কেন? এটা কি হাই স্কুল পাইছিস? কেন বোরখা পরা যাবে না? না, যাবে না। এখানে বোরখা পরলে ভার্সিটির কোয়ালিটি হারাবে। কেন? কোয়ালিটি তো পড়াশোনার মধ্যে থাকে। তুই এত কথা বলছিস কেন? মেরে না তোর। থাক, আর বললাম না। শোন, ওই যে একটা খ্যাত ছেলেটাকে দেখছিস, গায়ে টিম মেখে দাঁড়িয়ে আছে, সোজা ওই ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরবি। নিশি বোকার মতো দাঁড়িয়ে থাকে। দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে একবার তাকায়। মুখটা ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছে না, তবুও তাকে কেমন যেন চেনা চেনা মনে হতে থাকে নিশি। কোথায় যেন সে দেখেছে, অথচ মনে করতে পারছে না। নিশি মনে মনে কয়েকবার কথাগুলো বলে ফেলল। গভীর চিন্তাতে সে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ মনে পড়ে যায় নিশির আবির নামের ছেলেটা একপাশে ঘুরে দাঁড়িয়ে আছে, যাকে রকস্টার বয়েজ গ্যাংয়ের লিডারের মতোই লাগছে, যা নিশি কোনো একটা নিউজ চ্যানেলে আর ম্যাগাজিনের প্রথম পাতায় ছবিটা দেখেছিল। ছবিটা এমন ছিল যে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে সামনে হয়ে, মাথায় বড় হ্যাট পরে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো কোট, মাথায় হ্যাট আর মুখে সিগারেট নিয়ে। নিশি বেশ নিখুঁতভাবে ছবিটা দেখে রোজ। সেই গ্যাংয়ের লিডারের নাম নিলয়, যা নিশি ম্যাগাজিনে পড়েছিল। নিলয়ের দাঁড়ানো স্টাইল আর এই আবির নামের সহজ সরল ছেলেটার দাঁড়ানোর স্টাইল একদমই মিলে যাচ্ছে। এরকমটা নিশির কখনোই হয়নি। অনেক ছেলেকেই তো তার চোখে পড়ে, কিন্তু আবিরের মতো করে কেউ ওর চোখে পড়েনি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আমি কেন করবো এরকম? নিশি কথাটা বলার সাথে সাথেই তিশা এসে নিশির গালে কষিয়ে চড় বসিয়ে দেয়। নিশি বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে, শান্ত ভঙ্গিমায় তাকায়। সেই তাকানোর মাঝে লুকিয়ে আছে অনেক কিছুই, কিন্তু কেউ তা বুঝতে পারে না। নিশি মুচকি হাসে। তুই চিনিস আমাদের ভার্সিটিতে আমরাই সব। আমাদের পাওয়ার আছে, টাকা আছে, তোকে ভার্সিটিতে আসাই বন্ধ করে দিতে পারি। শো, যেটা বললাম যা, যদি না করিস তবে তোর কপালে অনেক দুঃখ আছে, বুঝেছিস? শালা গেঁয়ো মার্কা খ্যাত মেয়ে, যা ভাগ। আবির আর নিশি এগিয়ে আসতে থাকে, খুব কাছে চলে আসে ওরা। আবিরের হাঁটার সাথে নিলয়ের মিল পাচ্ছে না নিশি, তবে দাঁড়ানোর স্টাইলটা ঠিক নিলয়ের মতোই, সেম টু সেম। নিশি এসব ভাবতে ভাবতে এগিয়ে যায়। খুব কাছে আসতেই সবাই দেখে বড় কালো রঙের দুটো গাড়ি ভার্সিটিতে প্রবেশ করছে। ওরা থেমে গিয়ে সেদিকে তাকায়। গাড়িটা আবিরের সামনে এসে থামে। গাড়িটা দেখে নেহা অবাক হয়, কারণ এটা শফিক সাহেব, মানে নেহার বাবার গাড়ি। কিন্তু ওনাকে এই সময় ভার্সিটিতে দেখে নেহা যতটা না অবাক হয়েছে, এর থেকে বেশি অবাক হয়েছে গাড়িটা নেহার সামনে না এসে আবিরের সামনে গিয়ে থামে। আর আরও অবাক করা বিষয় ঘটে, শফিক সাহেব হাত বাড়িয়ে আবিরকে গাড়িতে তুলে নেয় আর চলে যায়। নেহারা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে নিশি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে নিজের গন্তব্যে চলে আসে। নেহা, এটা কি হলো? কি হলো আবার? ওই খ্যাতটাকে তোর বাবা নিজেই এত খাতির কেন করে? তোর বাবা তোর সাথে দেখা না করে আবিরকে নিয়ে চলে গেল। ব্যাপারটা কিন্তু জটিল নেহা। সবাই বেশ কিছু সময় ধরে আবির আর শফিক সাহেবের সম্পর্ক নিয়ে গবেষণা চালায়, কিন্তু সঠিক তথ্য কেউ পায় না। তাই সবাই নিজের ক্লাসের দিকে চলে যায়। আপনাকে মানা করেছিলাম আমার ভার্সিটি বা পাবলিক প্লেসে আমার সাথে কোনো প্রকারে কথা না বলতে। আবিরের কথাগুলো শুনে শফিক সাহেব চুপ হয়ে যায়, কিন্তু দাড়ি ছাঁটা পরিষ্কার মুখে এক চিলতে মুচকি হাসি লেগেই আছে শফিক সাহেবের। শফিক সাহেব বলে, মোহন শেখ, জামিল হায়দার আর নাসির মোল্লা, এরা তিনজন মিন্নু আর তার আপাকে গালি দেয় এবং মেরেছিল। আর তোমার সাথে এইসব কি? ওয়াক। আবির গম্ভীর হয়ে যায়। শফিক সাহেবের সাথে আবিরের কথা বলতে বেশ ভালো লাগে। আবির কোনো প্রশ্ন করলে তা যদি গ্রহণযোগ্য হয় তবেই তিনি উত্তর দেন, আর যদি দিতে ইচ্ছে না করে সরাসরি কথা ঘুরিয়ে কাজের কথা বলেন তিনি। আর শফিক সাহেবও আবিরকে খুব ভালোভাবে জানে। আবিরকে ভনিতে ছাড়াই কাজের কথা বললে সে সেটা নিয়েই ভাববে। একটা প্রশ্ন করি। জাস্ট কল মি।
আবির শফিক সাহেবকে থামিয়ে দেয়। শফিক সাহেব একটু শব্দ করে হাসলেন। পিছনে যে আরও একটি গাড়ি ছিল সেটা এখন নেই। গাড়িটা ছিল শফিক সাহেবের বডিগার্ডদের, যা তিনি সবসময় সব জায়গাতে গেলে সাথে করে নিয়ে যান। কিন্তু এবার ব্যতিক্রম। মিন্নুর সাথে তোমার কিসের সম্পর্ক? কেন তার আপাকে ছাড়ালে? আবির শফিক সাহেবের প্রশ্নের উত্তর দেয় না, কেবল একটু মুচকি হাসে। শফিক সাহেব বুঝে যায় আবির তার প্রশ্নের উত্তর দেবে না, তাই তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। আবির গাড়ির জানালার কাঁচ খুলে নিয়ে বাইরের দিকে তাকায়। শ্রাবণের মেঘগুলো দক্ষিণ থেকে উত্তরে উড়ে চলার প্রতিযোগিতা শুরু করেছে, কারণ শরতের বেহুলা ডাক যে মেঘেদের শুনতেই হবে। তবে সেই মেঘেদের চালক হলো বাতাস, যা আবিরের গায়ে এসে লাগছে। সব সম্পর্কে কি কোনো অধিকার লাগে? মিন্নুর সাথে আবিরের সম্পর্কটা বন্ধুত্বের হতে পারে। মিন্নু ছোট আর আবির বড়, তবুও সম্পর্কটা বন্ধুত্বের, মানবতার, যেখানে কোনো নাম নেই, আছে কেবল অচেনা আহ্বান। আবির প্রশ্ন করে, আজ আপনার সাথে বডিগার্ড নেই যে? যেখানে তুমি আছো সেখানে ওদের কি দরকার? যাই হোক, তোমাকে যে মেইন কথাটা বলতে চাইছি, শহরে নতুন একটা অফিসার এসেছে। বেশ কয়েকদিন হলো। না তার নাম কেউ জানে, না তার পরিচয়, আর না সে কোথায় থাকে, এবং সে ছেলে নাকি মেয়ে সেটাও এখনো জানা যায়নি। কেবল শুনেছি একজন অফিসার এসেছে, ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান। সে অল্প বয়স, তোমার মতোই বুদ্ধিমান, আর তার কাজটা নিশ্চয়ই বুঝতে পারছো সে কেন এসেছে। ও একটু সাবধান, আর হ্যাঁ, তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো। আবির জানালা দিকে বাইরে তাকায়। গাড়িটা শহর থেকে বহু দূর চলে এসেছে। শহর ছেড়ে ছোট্ট একটা ঝিলের পাশ দিয়ে গাড়িটা চলছে। আবির বাইরের তাকাতেই দেখে অনেকগুলো সাদা রাজহাঁসের দল ঝিলের কিনারে হেঁটে বেড়াচ্ছে। উপরে উঠছে সাদা বক আর শিহরিত সাদা মেঘের দল। আবির সেদিকে চোখ না সরিয়েই বলল, আপাতত নিয়ার রুমটা আমার লাগবে। কি? শফিক সাহেব চমকে উঠলেন। এমনিতেই আবিরকে কেবলমাত্র থাকতে দেওয়া হয়েছে বলে তারও বাড়িতে টেকা কষ্টসাধ্য হয়ে গেছে। এরপর যদি নেহার রুমটা আবিরকে দিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চিত শফিক সাহেব আর আবিরের কপালে বেশ খারাপ কিছু আছে। আবির, ফাজলামো ছাড়ো। তোমার ইনফরমেশনের দরকার ছিল, এনে দিয়েছি। অবশ্য তুমি আমার হেল্প না নিয়েও করতে পারতা, তবুও করেছো আমাকে দিয়ে। এখন ওই তিনজন পুলিশদের কি করবা না করবা তোমার ব্যাপার। আর একটা ইনফরমেশন চেয়েছিলাম। কি? মিন্নুর আপার ব্যাপারে। ও, বাড়ি ভাসির প্রায় কাছেই যে বস্তিরা আছে ওখানে তারা 4 জন থাকে। রেনু, বড় মা। জানি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে নামবো, আপনি চলে যান। কিন্তু প্লিজ। শফিক সাহেবের গাড়িটা থেমে যায়। আবির সাথে সাথেই নেমে যায় সেখানে। শফিক সাহেব আর কোনো কথা না বলেই গাড়ি চালিয়ে শহরের দিকে এগিয়ে আসে। এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আবির শান্ত ভঙ্গিতে ভার্সিটিতে প্রবেশ করে। কিছুটা পথ আসার পর মিন্নু এসে জড়িয়ে ধরে আবিরকে। ভাইজান, আপনারে আমার আপা যাইতে কইছে। কেন রে? আমাকে চিনে নাকি তোর আপা? হ্যাঁ চিনে, তোমার কথা আপারে অনেকবার বলছি। আপা যখন শুনছে তোমার জন্যই সবকিছু হয়েছে, তখনই দেখা করতে বলেছে। কেন বলেছিলি আমি করেছি? আচ্ছা যাই হোক, আর কাউকে বলবি না এসব। আচ্ছা। মিন্নু হাত ধরে আবিরের, মুচকি হাসি দিয়ে তাকায় ওর দিকে। ওর মুখে আজকে এক চিলতে সুখের হাসি, আর সেই হাসিটা ওর আপাকে ঘিরেই। মানুষ যেমনি হোক না কেন, যতই খারাপ হোক না কেন, যদি সেই খারাপ মানুষটা কারো প্রিয় হয়, তবে তাকে ঘিরেই সব হাসি, তবে তাকে ঘিরেই সব হাসি খুশি জড়িয়ে থাকে। মিন্নুর মাঝে ওর আপার গুরুত্ব আসলেই বিশাল। আবিরের হাত ধরে মিন্নুর ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূরে সায়ন, শিহাব, সোহেল আরো অনেকে দাঁড়িয়ে আছে। শিহাব হলো ওদের পুরনো বন্ধু, অনেকদিন ধরে ভার্সিটিতে আসেনি, তাই আবির তাকে খুব একটা ভালোভাবে চেনে না। মিন্নুর হাত ধরে আবির ওদের সামনের দিকে এগিয়ে যায়। তখনই নেহা ডাক দেয়, মিন্নু। মিন্নু দাঁড়িয়ে যায়। আবিরের হাত থেকে ছাড়িয়ে নেহা কাছে গিয়ে দাঁড়ায়। নেহা গভীর চোখে মিন্নুর দিকে তাকিয়ে বলে, আজকে বাদাম আনিস নাই কেন? আপা বলছে আজকা বাদাম না বিক্রি করতে, কইছে ভাইজানের বাড়িতে নিয়ে যাইতে। ভাইজান? হ, ওই যে, হেই তো আমার ভাইজান।
মিন্নু আবিরের দিকে তাকিয়ে ইশারা করে দেখায়। আবির কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আবিরের দিকে তাকিয়ে সবাই জোরে জোরে হেসে ওঠে। নেহা বলে, কেন রে, ওকে যেতে বলছে কেন? আরে ভাইজানি তো আমার আপারে পুলিশের থাইকা ছাড়াই আনছে।